Assalamu alaikum. Welcome to our HSC course. I am Mohammad Ujjal Kabir. I am a lecturer of English in a college in Dhaka. I have completed my degree in the University of Dhaka. I am an MA with honors from Dhaka University. Now I am working as a lecturer in a college in Dhaka, and I am with you. I will be with you from today. I will teach you about the English first paper of second paper of HSC English, and I think you will be with me for the time for as long as I teach in yes. তো এখানে আপনাদের আমি দুটো কোর্স করাবো, দুটো মানে ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। তো এখানে আমার যে লক্ষ্য সেটা হলো ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে মানে বাচ্চা ছেলেমেয়েরা কিভাবে কি করে সেটা একটু দেখার জন্য, সেটা দেখবো কি আসলে ভালো করে, মানে কি কেন খারাপ করে এবং কেন আবার ফেলই বা করে, এবং ওখান থেকে বেরিয়ে আসার জন্য কি করতে হবে এবং ভালো নম্বর পাওয়ার জন্য কি করতে হবে, এইগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আমি প্রথমে তোমরা তো সবাই জানো যে এখানে আমাদের দুটো পেপার আছে। হ্যাঁ, আজকে আমি ওরিয়েন্টেশন ক্লাস নিয়ে আলোচনা করব। ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে কি কি থাকবে সেটা আমি, ওরিয়েন্টেশন ক্লাসটা হলো আজকে যেহেতু শুরু করতেছি নতুন করে, এই জন্য আমাদের ওরিয়েন্টেশন ক্লাসটা বলা হচ্ছে। তো এইখানে আমি দুটো পেপার নিয়ে আলোচনা করব, ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার। তো তোমরা জানো হলো ইংলিশ ফার্স্ট পেপার যখন আসে তখন আমার রিডিং প্যাসেজ নিয়ে আলোচনা করা হয়। রিডিংটা আসলে রিডিং মানে হলো মূলত পড়া, কিন্তু আমি বলি রিডিং মানে হলো বুঝা। কোন একটা প্যাসেজের বইতে তোমরা জানো, তোমরা এটা হলো বোর্ডের সিলেবাসে আছে ইংলিশ ফর টুডে, এটা তো টেক্সট বুক বোর্ড থেকে এটা দেওয়া হয় সবাইকে। তো এখানে আমাদের এই বইটা সবাইকে আনতে হবে, পড়তে হবে, এবং ক্লাসের সময় যদি সবাই বইটা আনে তাহলে ভালো করে বুঝতে পারবে। আর হলো যখন আমরা সেকেন্ড পেপার করব তখন সেকেন্ড পেপারের মধ্যে অনেক কিছু আছে। সেকেন্ড পেপারের মধ্যে হলো যে কোর্সের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে, বিশেষ করে 2024 সালে যারা পরীক্ষা দিবে সেখানে আছে হলো প্রিপজিশন আছে। তারপরে হলো প্রিপজিশনে তো আমরা জানি প্রিপজিশন হলো এক ধরনের একটা সিঙ্গেল ওয়ার্ড। হ্যাঁ, এখানে ইন, অন, অ্যাট, বাই, উইথ, হ্যাঁ, টুগেদার, ইনটু, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় প্রিপজিশনের মধ্যে। প্রিপজিশন সাধারণত নাউন এবং প্রোনাউনের আগে বসে। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আলোচনা করব হলো ফিল ইন দা গ্যাপস। ফিল ইন দা গ্যাপস মানে কোন একটা কোশ্চেনে কিছু গ্যাপ দেওয়া থাকবে এবং সেখানে আমরা ওই গ্যাপের মধ্যে কি কি ধরনের প্রবলেম মানে হতে পারে, এবং অনেক সময় শব্দগুলো দেওয়া থাকবে, অনেক সময় শব্দগুলো দেওয়া থাকবে না, এইভাবে আমরা প্রবলেমগুলো সলভ করব। আর হলো ফিল ইন দ্য গ্যাপস তো বিভিন্ন ভাবে এখানে আমাদের এইচএসসি যে সিলেবাসটা আছে সেটা সাধারণত দুটো উপায় আছে। একটা হলো আমার কিছু শব্দ দেওয়া থাকবে, কিছু দেওয়া থাকবে, সেটা হলো একটা ওয়ার্ড হতে পারে, দুটো ওয়ার্ড হতে পারে, মানে ফ্রেজ হতে পারে, কোনো ওয়ার্ড হতে পারে, এইভাবে হতে পারে, এবং আমরা এটা কমপ্লিট করার চেষ্টা করবো। এটা সহজ একটা বিষয়। এরপরে আসলে কমপ্লিটিং সেন্টেন্স। এখানে কমপ্লিটিং সেন্টেন্সটা একটু টাফ, কারণ অনেক বাচ্চারা অনেক ছেলেমেয়েরা এটা বুঝতে পারে না। হ্যাঁ, একটা কমপ্লিট মানে সেন্টেন্স হলো গ্যাপ দেওয়া থাকবে, ওখানে ওই সেন্টেন্সকে আমার অর্থবহ করতে হলে কি কি দরকার হবে সেটা ওখানে বসাতে হবে। আমার একটা ওয়ার্ড হলে সাধারণত হয় না, আমাদের এখানে দুটো ওয়ার্ড বা কোনো কমপক্ষে দুটো ওয়ার্ড বা ফ্রেজ, ওয়ার্ডস অথবা ফ্রেজেস আমার
প্রশ্নের মধ্যে আমার ডিমান্ড করছে ওখানে ওয়ার্ডস অথবা ফ্রেজেস ব্যবহার করতে হবে। ফ্রেজেস ব্যবহার করে আমাদের কমপ্লিট সেন্টেন্স তৈরি মানে কমপ্লিটটা করতে হবে। এই জন্য প্রশ্নের ডিমান্ডটা বোঝা কিন্তু খুবই জরুরি। আমাদের প্রশ্নটা আগে ভালো মতো পড়বো, এরপরে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। কম্পিটিং সেন্টেন্স মানে কমপ্লিট সেন্টেন্স করে, এটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু আমরা মানে সহজভাবে কিভাবে করব, হ্যাঁ, সেটা কিন্তু আমরা পরে যখন আমাদের বাস্তবে আসে, যখন আমরা যখন এক্সারসাইজ করব, তখন আমরা বিস্তারিত বর্ণনা করব। এরপর আসে হলো রাইট ফর্মস অফ ভার্বস। রাইট ফর্মস অফ ভার্বস এর মধ্যে হলো যে আমরা ভার্ব ব্যবহার করি, যে ভার্ব ব্যবহারটা কিভাবে রাইট করা যায়। হ্যাঁ, বিভিন্ন ইয়েতে হতে পারে, বিভিন্ন পজিশন মানে টেন্স হতে পারে। এই টেন্সের উপর ভিত্তি করে, এই টেন্সের উপর ভিত্তি করে কিভাবে আমরা এই যে ভার্বের রাইট ফর্মটা ব্যবহার করব, সেটা কিন্তু আমি তোমাদের দেখাবো। হ্যাঁ, তো এটা ভার্বটা খুবই ইম্পর্টেন্ট। ভার্ব হলো আমার হলো, ভার্ব না হলে কিন্তু কোনো সেন্টেন্স আমার কমপ্লিট হবে না এবং রাইটও হবে না, এবং ভার্বের জন্যই কিন্তু সেন্টেন্স, কোন একটা সেন্টেন্স সবচেয়ে বেশি ভুল হয়। হ্যাঁ, এই জন্য আমরা এটা একটা গুরুত্বপূর্ণ একটা গ্রামারের একটা গুরুত্বপূর্ণ অংশ, এবং এটা সব সময় থাকে। এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষায় এরকম থাকবে যে রাইট ফর্মস অফ ভার্বস, এই চ্যাপ্টারটা থাকবে। আচ্ছা, এরপর আছে হলো ন্যারেশন। ন্যারেশন তো তোমরা অনেক আগে থেকে করে আসছো, ক্লাস 6 থেকে ন্যারেশন সবাই করে। হ্যাঁ, তো ন্যারেশনে আছে হলো ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। এগুলো তো আমরা খুব সহজ একটা বিষয়, যখন সেন্টেন্স আকারে থাকে তখন সবাই করতে পারে, কিন্তু আমাদের এখানে এটা প্যাসেজ আকারে থাকবে। এটা হলো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে হতে পারে, আবার ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করতে হতে পারে। এটা বিভিন্ন ভাবে আসতে পারে। তো যখন আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করি তখন এটা সোজা, কিন্তু ইনডিরেক্ট থেকে যখন ডিরেক্ট করবো তখন এটা অনেকের মাথায় ঢোকে না। এই ব্যাপারে আমি আরো কিভাবে সহজ করা যায় সেটা আমি দেখে দিব। তো এটা এটা এটার জন্য ন্যারেশন করার জন্য কিন্তু সেন্টেন্স টেন্স, হ্যাঁ, এইটা তারপরে খুব ভালো মতো শিখতে হবে। সেন্টেন্স এবং টেন্স এই দুটো খুব ভালো মতো শিখতে হবে, এবং কিছু নিয়ম কানুন আছে। নাও থাকলে কি হয়, নাও থাকলে দেন হয়, দিস থাকলে দ্যাট হয়, এই বিষয়গুলো আছে। আমরা যখন আলোচনা করব বিস্তারিত তখন এগুলো বলে দিব। আচ্ছা, এবার আসে হলো মডিফায়ার। মডিফায়ার একটা এইচএসসি সিলেবাসের নতুন একটা নতুন ঠিক না, কিন্তু অন্যান্য অন্যান্য ক্লাসে কিন্তু এটা নেই। তো মডিফায়ারটা আসলে খুব ইম্পর্টেন্ট। ওখানে মডিফায়ার প্রশ্ন যখন আসে তখন মডিফায়ার হলো, ওখানে একটা প্রশ্নের ডিমান্ড থাকে। প্রশ্নে ওখানে কি কি করা লাগবে, যেমন অনেক সময় হলো ভার্বের সঙ্গে আইন যোগ করতে বলে, তারপরে হলো ইনফিনিটিভ ব্যবহার করতে বলে, তারপরে মানে পার্টিসিপেল করতে বলে, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, তারপর হলো অ্যাপোজিটিভ ব্যবহার করতে বলে, তারপরে ডেমনস্ট্রেটিভ ব্যবহার করতে বলে। এই সমস্ত বিষয়গুলো আমাদের আগে থেকে জেনে রাখতে হবে মডিফায়ার চ্যাপ্টার বোঝার জন্য। তো যারা নতুন ক্লাস করছে, যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তারা হয়তো কলেজে, বিভিন্ন কলেজে যখন যদি নাও পায়, এই ক্লাসটা যখন নাও পায়, এই ক্লাসটা হয়নি, না হলেও কোনো সমস্যা নেই। আমরা আমরা যখন ক্লাস করবো তখন বিস্তারিত আলোচনা করব এই মডিফায়ারের মধ্যে কি কি ধরনের সমস্যার আসতে পারে, আমার আগে থেকে কি কি আমাকে আমাকে জেনে নিতে হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। তো এখানে এবার সেন্টেন্স কানেক্টর নিয়ে আলোচনা করি। সেন্টেন্স কানেক্টর হলো আসলে একটা জটিল বিষয়, যে কমপ্লেক্স, ওয়ান অফ দ্য কমপ্লেক্স টপিকস ইন আওয়ার এইচএস সিলেবাস। ইট ইজ টাফ বাট নট so difficult. I can assure you that if you attend my class regularly, then it will be easy for you. And I will give you some example, and I will give some detailed class, and I will discuss what it involves. I mean what it includes. তো এখানে এটার মধ্যে কি কি থাকে সেটা নিয়ে আমি আলোচনা করি। কানেক্টরের মধ্যে কি কি থাকবে, এটা নতুন একটা জিনিস, যদিও ক্লাস 9-10 কিন্তু কানেক্টর আছে। এখানে কি কি থাকতে পারে সে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করবো। হ্যাঁ, এখানে এটা হলো কানেক্টর, সেন্টেন্স কানেক্টর খুব ইম্পর্টেন্ট, কিন্তু এটা কিন্তু সিলেবাসে নতুন নতুন মানে হলো 5-6 বছর হয়েছে। এর আগে কিন্তু এই সমস্ত বিষয়গুলো সিলেবাসে ছিল না।
আরেকটা বিষয় হলো সিনোনিম অ্যান্টোনিম। সিনোনিম অ্যান্টোনিম এটা হলো এটা ক্লাস 9-10 এর সিলেবাসও আছে। এইচএসসি সিলেবাসে আছে। এটা হলো সহজ বিষয়। কিন্তু এখানে যেহেতু এখানে একটা প্রবলেম হলো এখন বাচ্চাদের ভোকাবুলারি লিস্ট খুব মানে লিমিটেড ভোকাবুলারি নিয়ে ওরা আসে। ভোকাবুলারি ওদের মানে শব্দ সম্ভার খুব কম। কোনো একটা শব্দের অর্থ কি, এইগুলো কি, এগুলো খুব বলতেই পারে না। এইজন্য এটা আসলে সহজ হওয়ার কথা ছিল, কিন্তু এখন এটা সহজ না, এটা নিয়ে আলোচনা করা দরকার আছে। এই জন্য এটা করলে সিনোনিম অ্যান্টোনিম যখন আলোচনা করব তখন আমরা এখানে কি কি করলে এটা ভালো করা যায় এবং এখানে ভালো করতে হলে কি কি করতে হবে এবং এই সিনোনিম অ্যান্টোনিম যখন আলোচনা করব তখন সিনোনিম অ্যান্টোনিমের মাধ্যমে কিভাবে ভোকাবুলারিটা এনরিচ করা যায় এবং পরবর্তী যে কোনো পরীক্ষায় আমি মনে করলাম আমি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট বা বিভিন্ন প্রকার পরীক্ষা, নিয়োগ পরীক্ষা বা বিসিএসটা যারা এরপরে যারা যেভাবেই হোক না কেন, যেভাবে যে পরীক্ষায় দিক না কেন এই সিনোনিম অ্যান্টোনিম কিন্তু কাজে লাগবে। এই জন্য এটা পড়া এটা অবশ্যই পড়তে হবে এবং ভোকাবুলারি এনরিচ করার জন্য এটা খুবই জরুরি একটা বিষয়। তো ভার্সিটি ভর্তি পরীক্ষায় এটা কিন্তু খুবই জরুরি। হ্যাঁ, এই জন্য এটা খুব ভালো মতো করতে হবে। ভোকাবুলারি যদি যার এনরিচড হয়ে যাবে তার ইংলিশে অন্য কোনো সমস্যা থাকলেও সেটা কিন্তু দূরীভূত হয়ে যাবে, মানে দূর হয়ে যাবে। তো আরেকটা বিষয় আসছে হলো পাংচুয়েশন। পাংচুয়েশন মানে যদি চিহ্ন হচ্ছে দাড়ি, কমা, কমা, সেমিকোলন এই সমস্ত বিষয়ে আসে। এটা খুব সহজ একটা বিষয়। এখানে আমি সবাইকে একটা ইয়ে করি, মানে একটা সাজেশন দিই যে যখন পাংচুয়েশন আমরা যখন কারেকশন করব তখন যেখানে কারেকশন করব সেখানে কিন্তু আমরা সেখানে একটা আন্ডারলাইন করে দিব। হ্যাঁ, যেমন আমি মনে করলাম যে একটা ইজ শব্দটা আমি কারেকশন করেছি, তো ওইখানে আমি ওই কারেকশনের নিচে আমি একটা আন্ডারলাইন করে দিব। তাহলে টিচার বুঝতে পারবে যে আমি কোনটা কারেকশন করেছি। কোনো আন্ডারলাইন না থাকলে ওইটা কিন্তু টিচার পড়ে পড়ে বোঝার এত সময় আসলে সবাই পায় না। এই জন্য আমি যেটা কারেকশন করবো তখন সেটা নিচে একটা আন্ডারলাইন করে দেবো। এটা হলো এইচএসসি 2024-এ যারা পরীক্ষা দিচ্ছে তাদের জন্য শর্ট সিলেবাস। এখানে 9টা আইটেম আছে। এই 9টা আইটেম নিয়ে আলোচনা আমরা করব। এটা কিন্তু 2024 সালের জন্য শর্ট সিলেবাস, এটা মনে রাখতে হবে। আর হলো ইংলিশ ফার্স্ট পেপারে কিন্তু কোনো শর্ট সিলেবাস নেই। এটা হলো এটা হলো যখন 25 সালে যারা পরীক্ষা দেবে তাদের কিন্তু একদম পূর্ণাঙ্গ সিলেবাস। হ্যাঁ, এখানে হলো এইচএসসি 2005 uh, English first paper. So what English first paper involves? English first paper you will find MCQ questions, question and answers, flowchart, summary, uh, MCQ question and question answer, flowchart, summary, MCQ. To solve the MCQ question, you have to read the questions. I mean the passage very carefully, and you have to understand very carefully. You have to understand it very minutely, and so that you can answer the question, MCQ question and question answer. If you do not understand the passage clearly well, and if you skip the passage, and if you do not understand, if you fail to understand the passage, you cannot answer MCQ question, question and answer, flowchart, summary, and such question. So you have to understand the passage both. I would say that there will be two passages in your question. You have to understand both the passages. So MCQ, you know, understand what MCQ questions are, and question answer you understand it. And then flowchart is actually flowchart is one type of question, and most students do not actually understand it. Flowchart is a question, and it's like a summary, but you have to give some mark and tick. The question is the arrow mark, and you have to answer the question. And in an examination, there will be one example of flowchart,
And if you understand the example, you can easily answer flow chart. How to you can understand how to solve a flow chart question. So but before answering the question, full answer question, you have to understand. You have to understand the passage very clearly, and then you will come to summary. Summary is a summary of the passage basically. If you understand the passage very clearly, you can answer summary question very fruitfully, and you do not have to actually worry about summary. You know that summary in the summary question, you have to understand the passage, and if you do not understand, if you fail to understand the passage very clearly, and then you will write actually summary in actually not in fully well, and you will carry 4 marks for that. And then fill in the blanks. You can find both fill in the blanks in both first paper and second paper. In English first paper, fill in the blank. There are 2 types of fill in the blanks. Number 1, fill in the blanks with clues, and number 2, fill in the blanks without clue. So both are basically easy. You have to understand the meaning of a sentence and the basic grammar and vocabulary. If your vocabulary is enriched, then you can, and your grammar is right, then you can answer fill in the blanks question very carefully. Then we come to rearrangement. Rearrangement is actually common question. It comes to our syllabus. It has come to our syllabus basically from class 6. So it is a common question. There is a passage in the question, and you have to arrange it according to its actually happenings. So rearrangement, it may be on an event of a person, it may be an event of a historical situation, and so on. So if it is a passage of a person, then it is easy. You have to understand you have to understand the passage clearly, and you have to read it again and again, and then get it summarized, and then write it according to its sequence. So it is actually it is an easy question. So I think that everybody can answer rearrangement question very carefully, very carefully, very fruitfully, and get full marks. So this is the syllabus of HSC first paper English, and today we have discussed the discussed both English, HSC English, both first paper and second paper, and I have given you some outline of first English first paper and second paper. So when I will carry on the class course in due time, and according to its date, then I will discuss very details. And if you stay contact with me, if you stay in touch with me, then I will assure you that you can understand some of it. And with the passage of time, I will discuss everything, and I can assure you that if you continue this class, you will be strong in your English, both in class and outside the class. And if you like my class, please follow us on www.facebook.com Kobir's English. So thank you and goodbye.